নমস্কার, আমি সৌরভ সরকার। 6 মাসের এই দীর্ঘ পরিশ্রমের ফলাফল কি হলো? আমার কাছে এই 6 মাসের যে সমস্ত পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফসলগুলো আছে, সেই ফসলগুলোই আমার কাছে বেঁচে আছে, আর কিচ্ছু নেই, সব অতীত। এখন দিন রাত খেটে খেটে এত পড়াশুনো করা, নিজের সুখের দিনগুলোকে স্যাক্রিফাইস করা, কোথাও কোনো ইনভাইটেশনে না যাওয়া, বা বাড়ি থেকে সারাদিনের মধ্যে শুধু 1 ঘন্টার জন্য বের হওয়া, সেটাও বাড়ির কাজ করার দরুন, সেটাও বাড়ির কাজ করার জন্য। এছাড়া কোথাও বের হইনি। বন্ধুদের সঙ্গে আড্ডা দূরে থাক, সপ্তাহে একদিন করে দেখা হতো কিনা তার কোনো সিকিউরিটি নেই। এতটা স্যাক্রিফাইস, এতটা ত্যাগের পরিণতি হলো, এই তো দেখতেই পেলেন আপনারা। আপনাদের কাছেও অনেক ম্যাটেরিয়ালস আছে আমি জানি, কিন্তু এটা আমার বলার ইচ্ছে করলো, সেই জন্য আমি বললাম যে আমি দীর্ঘ 6 মাস যাদের সাথে সময় কাটিয়েছি তাদের দেখানোটা উচিত বলে মনে হলো আমার। এবার সেটাই আমি করছি। মনটা খারাপ, তাই ভালো লাগছে না, কী করবো না করবো বুঝতে পারছি না, কোনো কিছুই মাথায় ঢুকছে না। আমি যে সমস্ত বইগুলোর সাথে সময় কাটিয়েছি এই 6 মাস, সেগুলো হচ্ছে এই যে কোনি সমস্ত পৃষ্ঠা দাগিয়ে সমস্ত পৃষ্ঠা দেখতে পাচ্ছেন আপনারাও এরকম করেছেন জানি। এই গোটা বই মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন দেওয়া, প্রফেসর শঙ্কর ডায়েরি গোটাটা, এই যে 107 নম্বর রুম, 71 নম্বর রুম মনে পড়ে? তারপরে কি, ও হ্যাঁ, সুইচের একটা প্রসঙ্গ ছিল যে সবুজ সুইচ টিপলে পরে অফ হয়ে যায়, লাল সুইচ টিপলে পরে অন হয়ে যায়, তাই না? এগুলো কত কিছু পড়েছিলাম, এগুলো মানে প্রচুর। আর প্রফেসর শঙ্কুর ডায়েরিটা খুবই কঠিন ছিল আয়ত্ত করা, কারণ এখানে কত কিছু ডিটেলস ছিল, সমস্ত ডিটেলস ছিল এখানে। পাহাড়ের উচ্চতা থেকে শুরু করে, গাড়ির নাম্বার থেকে শুরু করে, কবে বোম্বাইয়ে রওনা দিল, ঠিক আছে, সমস্ত কিছু ছিল এখানে। আর সব থেকে কঠিন টপিক যদি হয় তাহলে সেটা প্রফেসর শঙ্কর ডায়েরি। অনেক ডিটেলস আছে এখানে, যেরকম মিরাকিউরাল, অ্যানাইলিং পিস্তল, এয়ার কন্ডিশনিং পিল, এগুলো সব আয়ত্ত করা আমি চেয়েছিলাম। যে এই যে দেখুন, রিমেম্ব্রেন্স, রেড অন, গ্রিন অফ, লেখাটা হয়তো উল্টো দেখাচ্ছে, এভাবে পড়েছিলাম। তো আমার কথাই ছিল যে প্রথম থেকে যে আমার কোথাতে তো কিচ্ছু যায় আসে না, কিন্তু এটা সবারই কথা ছিল। আমি যাদের সাথে কথা বলেছি সবারই কথা ছিল এটা, যে কোশ্চিন কঠিন হোক কোনো ব্যাপার না, কোশ্চিন কঠিন কোশ্চিন কঠিন হোক। ইজি কোশ্চিন জন্য আজকে এইরকম একটা পরিণতি এসে দাঁড়িয়েছে। এই যে 9-এ সাহিত্য সঞ্চয়ন, সবগুলো পেন্সিল দিয়ে লেখা, সবগুলো পেন দিয়ে দাগানো, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ডিটেলস পড়া। এবার হ্যাঁ, আপনারা বলবেন ওই 2 নাম্বার কী করে বাদ গেল? 2 নাম্বার পরীক্ষার হলে মাথা অন্যরকমভাবে কাজ করে, তো
মাথা অন্যরকমভাবে কাজ করে। আপনারা হাসবেন শুনলে যে আমি কোন দুটো কোশ্চেন ভুল করেছি। দুটো কোশ্চেন ওই একটা ছিল যে এইমাত্র মেয়েটা দারুণ সাঁতার দিল, সেটা কেন জানি না আমার মাথায় হিয়া মিত্র চলে আসলো। সেটা যে কনক চাপা পাল হতো, মানে আমার সেই মুহূর্তে মনেই পড়েনি কেন জানি না। আমার খালি ও যখন রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতা হলো তখন ওই সময় হিয়া মিত্রের কথা মনে পড়ছিল বারবার। আমি জানি না কেন হয়ে গেল। আর অভয় কামিনী, এই দুটো চরিত্র, সেটা আমি ভুল করে দিয়ে এসেছি। সেটা কুল সর্বস্ব করে দিয়ে চলে এসেছি, কারণ ওটা আমার জানা ছিল না, ওটা পড়া ছিল না আমার। এটা এটা আমারই ফল্ট, কী বলবো। যাই হোক, এই টেনের বইয়ে প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা গল্প, সমস্ত 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 কিছু দাগানো, সমস্ত গোটা বই, আমি একটা কিছু ছাড়িনি। আমি চেয়েছিলাম কঠিন কোশ্চিন হোক। এই প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী সম্ভাষণে ছিল না যে বৎসে কতবার বলেছে, 9 বার। এগুলো নদীর বিদ্রোহ, বঙ্গশ্রী পত্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গানের কতগুলো স্তবক, 5, 6, 7। মানে ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল তো যে স্কুল শিক্ষক হওয়ার। তো আমি ছেড়ে পড়িনি, আমি গাফিলতি দিইনি, আমি পরিশ্রম খুব করেছিলাম। এই যে ব্যাকরণ যদি বলি, এই যে অমল পালের বই, এখানেও সমস্ত দাগিয়ে পড়েছি আমি, কোনো কিছু বাদ দিইনি। পেন্সিল দিয়ে দাগানো, আমার বইয়ে কলম দিয়ে দাগাতে খুব একটা ভালো লাগে না, তাই আমি পেন্সিল দিয়েই দাগাই। তারপরে এই যে উচ্চতর বাংলা ব্যাকরণ, বামনদেবের বইয়ের তো ওই তৎসম অর্ধ তৎসম শব্দভাণ্ডার একদম, মানে সব একদম ঠোঁটের গোড়ায় ছিল। আমি এই যে শব্দভাণ্ডারের চারটা দেখাই, মানে জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন শব্দভাণ্ডার, এই যে। তারপরে আছে আমার কালের কয়েকজন কবি, এই কবিগুলোর মধ্যে আছে জীবনানন্দ দাশ থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্য সব। তারপরে আমার কালের কয়েকজন কথাশিল্পী, এই কথাশিল্পীগুলোর মধ্যে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমাদের সিলেবাসে ছিল বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ওদের জীবন পাঁচালী এই বইটার মধ্যে আছে, সমস্ত কিছু পড়েছি আমি। মানিক বন্দ্যোপাধ্যায়, আপনারাও পড়েছেন জানি আমি। জেনারেলরা কম কষ্ট করেনি জেনারেলরা, সেটা আমি জানি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সবাই ছিল এখানে। এবার গেল আসল জিনিস, যেটা তো কল্পনাই করা যায়নি যে এটা পরীক্ষার মধ্যে দেবেই না, মানে পরীক্ষার বাইরে চলে যাবে। সাহিত্য সম্ভার, এইটা যে কতবার পড়া হয়েছে, কতবার পড়েছি তার কোনো আইডিয়া নেই, অথচ এখান থেকে একটা কোশ্চিনও আসেনি। এই যে সমস্ত দাগানো সাহিত্য সম্ভারে। কী গল্প এটা? ঠেলাগাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে সমস্ত দাগানো, চিল্কা, শামুক, কী করবো আমি এগুলো হাতে, নানাবিদ্যার আয়োজন, সমস্ত পড়েছিলাম, সমস্ত। এই যে আমার নোটস, এছাড়া আরও অনেক নোটস নিচে আছে, সমস্ত নোটগুলো নিয়ে আসা সম্ভব হয়নি। এই নোটস, সাহিত্য ইতিহাসের বই, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, দেবেশ কুমার আচার্য, পার্থ চট্টোপাধ্যায়,
সুকুমার সেন সবই পড়েছি। চর্যাপদ, মীর চৌধুরী কামিলার বই, তারপর শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে অমৃতসূদন মাইতি, ভট্টাচার্য, কী বলবো, ভুল বলছি আর কি। বাংলা সাহিত্যিকের নীলরতন চট্টোপাধ্যায়, এটা হচ্ছে প্রথম প্রাচীন আর মধ্যযুগের হচ্ছে এমসিকিউ, খালি এমসিকিউ, এগুলো করেছিলাম। এই খাতার মধ্যে সমস্ত প্রত্যয়, শব্দভাণ্ডার, বিশেষ্য খণ্ড, বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড, এই সমস্তগুলো ছিল। রীতা পাবলিকেশনের বই, এই যে এসএলএসটি বাংলা উচ্চ মাধ্যমিক স্তর, এখান থেকে আমি পড়িনি, আমি শুধু প্র্যাকটিস করার জন্য নিয়েছি। এখানে ডিটেলসও ছিল, থিওরি ছিল, আবার কোয়েশ্চেন অ্যান্সারও ছিল, কিন্তু আমি থিওরিটা না পড়ে আমি ওই কোয়েশ্চেন অ্যান্সারগুলো করেছি, সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার। থিওরিগুলো দেখেছি শুধু একটু। এই যে আমার দুটো খাতা, যেটা আমি নিজে বানিয়েছি সাহিত্য ইতিহাস থেকে, প্রাচীন ও মধ্যযুগ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে গোবিন্দ দাস, কৃষ্ণদাস কবিরাজ, কত কিছু। আধুনিক যুগের বুদ্ধদেব বসু, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নাটক, কাব্য, উপন্যাস, নিজেন্দ্রলাল রায়, এগুলো সবই এখন অতীত। হ্যাঁ, তবে জ্ঞানের ভাণ্ডার বেড়েছে, জানার জগৎটা বেড়েছে, কিন্তু কী হবে, কাজেই যদি লাগাতে না পারি। এসএলএসটি উদ্দালকের বই, প্র্যাকটিস সেট। এবার আমি প্র্যাকটিস সেট কতগুলো নিয়েছিলাম সেটা দেখুন। এই 5খানা প্র্যাকটিস সেট আমি সলভ করেছিলাম এই 6 মাসে, 5খানা। এই পরিশ্রমের দাম কোথায় যাবে? বাংলা অল ইন ওয়ান, সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল, টোটাল আছে 50টা প্র্যাকটিস সেট। 50টা প্র্যাকটিস সেটের সবগুলো সলভ করেছে, সবগুলো, কিচ্ছু বাদ দিয়ে নিয়ে সবগুলো দেখতে পাবেন, সবগুলো সলভ করেছি, সব বাদ দিয়ে নিয়ে কিচ্ছু। ব্যাকরণ অনুশীলন, লিটন দত্ত, এই যে সমস্ত কিছু করেছি। আমার প্রথম থেকেই বললাম তো যে কোশ্চিন কঠিন হওয়া উচিত ছিল, মিনিমাম স্ট্যান্ডার্ড কোশ্চিন 10-12টা হওয়া উচিত ছিল। 1-2টো জানা কোশ্চিন আমি ভুল করে এসেছি, কিন্তু 10-12টা আমি ভুল করতাম না, এটুকু আমি শিওর। এটা আপনারাও করতেন না, সেটা জানেন। আরিফুল ইসলাম সাহাজি, এটা বামা পাবলিকেশনের বই। এখানে কতগুলো প্র্যাকটিস সেট আছে? এখানে প্র্যাকটিস সেট আছে 100খানা প্র্যাকটিস সেট, 100খানা প্র্যাকটিস সেট বামা, সমস্তগুলো সব করেছি। এই যে বামা। তারপরে পিকে আচার্যর প্র্যাকটিস সেট, সবগুলো করেছি। সব ধুলোয় মিশে গেল। এসএলএসটি কনকোয়ার, প্রবীর পাল, শ্রেয়া ভট্টাচার্য, সবগুলো করেছি। কোনো ফল হলো না, কি বলবো, কোনো ফল হলো না। আমার স্কুল সার্ভিস কমিশনের কাছে একটাই প্রার্থনা, যে নতুন প্যানেলটা দেখেছেন নিশ্চয়ই, যে সেখানে প্রচুর পরিমাণে ফেক নাম আছে। আমি মনে হয় ফেসবুকে দেখলাম যে 1-2জন ক্যান্ডিডেট ছিল, বা অনেকজন ক্যান্ডিডেট ছিল, যাদের ওই 1-2জন দেখলাম হয়তো,
কি যে একজন জিওগ্রাফি থেকে রিজেক্টেড হয়ে আবার এডুকেশনে চলে এসছে। তারপরে আরও অনেকের নাম দেখলাম, সাইক্লোন মণ্ডল, তারপর হচ্ছে কি রুজভেল্ট, এরকম টাইপের নাম দেখলাম। তো এটা খুবই চিন্তার বিষয় যে এরকম টাইপের নাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকের। যাই হোক, কিন্তু প্যানেলটা ঠিকঠাক করতে পারলো না, এটাই আফসোস। আমার হয়নি জন্য আমি এ কথা বলিনি, অনেক যোগ্যরা বাদ চলে গেল এখান থেকে, সেই জন্য আমি বলছি যোগ্যরা বাদ চলে গেল। আমার না হোক, কিন্তু যারা যোগ্য ছিল তারা কী দোষ করলো, তারা বাদ চলে গেল। সে বলার নেই, এগুলো দুর্নীতি সহ্য করবে না, বেশি দিন সহ্য করবে না, করবে না। ট্রেনের একটা পড়া হচ্ছে আয়ারও বেঁধে বেঁধে থাকি, সেই কবিতার কথা আমার এখন মনে পড়ছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা কেউ মনে রাখে না, এটা হচ্ছে ফ্যাক্ট। খেয়াতে গিয়েছিল যে সাম্রাজ্যবাদী শাসন ওঠে আর নামে, এটাই এই সাম্রাজ্যের পতন হবে, আরেকটা নতুন সাম্রাজ্য আসবে, সেও স্বৈরাচারী হবে কিনা, ভালো হবে সেটা বলা যাচ্ছে না। সোনার মুকুট কত টুটে আর ফুটে, কিছু বলার নেই। এই হীরক রাজার দেশের থেকে দেখে আসছি যে সেখানে শিক্ষকদের কীরকম পরিণতি হয়েছিল, একজন গুরুর কীরকম পরিণতি হয়েছিল। আর সেই শিক্ষার কোনো ভ্যালু নেই, শিক্ষার কোনো দাম নেই, শেষ, সব শেষ। আর যে সমস্ত স্কুল আছে বেসরকারি, সব স্ট্যাটাস মার্কার স্কুল। হ্যাঁ, অবশ্যই ভালো শেখানো হয়, ভালো শিক্ষা দেওয়া হয়, আমি মানি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু প্যারেন্টস আছে যারা বলে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, মানে বলার মধ্যে একটা ভাবভঙ্গিমা, একটা অন্যরকম একটা মানে আভাস লক্ষ্য করা যায়। সরকারি স্কুলগুলোতে তার ছেলেমেয়েরা, তার বাবা মারা ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে না কেন? অনেক জায়গায় পাঠাচ্ছে, অনেক জায়গায় পাঠাচ্ছে না কেন? কিছু কিছু জায়গায় স্কুল আছে, মানি, মালদা আছে, কলকাতায় আছে এমন অনেক স্কুল, যে সমস্ত সরকারি স্কুলগুলো ভালো, ওখানকার শিক্ষকও ভালো, সেখানকার শিক্ষা পরিচালন কমিটিও ভালো, বিদ্যালয়ের সমস্ত কিছু ভালো হতে হবে, তো তবেই তো সেখান থেকে ভালো আউটপুট বেরোবে। করাপশান বলে পরে কি আর হয়? আপনাদেরও এরকম অনেক তথ্য আছে, আপনাদেরও এরকম অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো দিয়ে আপনারা পড়াশোনা করেছেন, মানে 6 মাস বা 7 মাস সময় কাটিয়েছেন। সেই 6-7 মাসের যে স্মৃতি মাথা থেকে, সেটা আমি বের করতে পারছি না, সেই স্মৃতিটাকে আমি লুপ্ত করতে পারছি না, খালি ওগুলোই মনে পড়ছে, মানে বলে বোঝানো যাবে না। এটাই হলো ব্যাপার। এর ভবিষ্যৎ কোথায় কে জানে, কী হবে কেউ জানে না।